আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমাদের এবছরের বুয়েট প্রিলি যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু আগামী 23শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমরা অনেকেই ভাইয়ার থেকে কিন্তু বুয়েট প্রিলির জন্য একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও চাচ্ছিলে এবং আজকে আমি তোমাদের বুয়েট প্রিলি নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেখানে ভাইয়া প্রথমে তোমাদের সাথে আলোচনা করব যে এখন এই মুহূর্তে তোমাদের করণীয় কি এবং প্রিলি নিয়ে কিন্তু ডেডিকেটেডলি এখন এই যে তোমার লাস্ট একটা সপ্তাহ, এই একটা সপ্তাহ পড়লেই তোমরা হচ্ছে যথেষ্ট। যদি ভালো মতো ভাইয়ার কথাগুলো শোনো, ভাইয়া যেগুলো বলবো সেগুলো যদি মানতে পারো তাহলে এই একটা সপ্তাহে যথেষ্ট। ভাইয়া নিজেও প্রিলির আগে একটা সপ্তাহে পড়ছিলাম এবং একটা সপ্তাহ পরেই কিন্তু প্রিলি খুব ভালোভাবে ক্র্যাক করছিলাম। এরপর আসো যে ভাইয়া এক্সাম হল স্ট্র্যাটেজি, তুমি যে প্রিলি ভর্তি পরীক্ষা দিতে বুয়েটে যাবা সেখানে তুমি কি কি করবা কি কি করবা না সেই সবগুলা ভাইয়া বলবো এবং এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া যে কথাগুলো বলবো একটু ঠান্ডা মাথায় শুইনো এবং মাইনা চলার চেষ্টা করো। আর লাস্টলি হচ্ছে কাটমার্ক নিয়ে কিছু কথাবার্তা বলবো যে কাটমার্কের আলটিমেটলি রিয়েল ট্রুথটা কি বুয়েটের প্রিলির তোমার হচ্ছে পার্সপেক্টিভে। তাহলে চলো আমরা হচ্ছে শুরুতে আসি যে ভাইয়া এখন আমি এই মুহূর্তে কি করব। সো ভাইয়া দেখো এখন তোমার করণীয় কি। তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির জন্য একদম শুরু থেকে তোমার এইচএসসি রেজাল্টের পর থেকে কোনো না কোনো জায়গা থেকে পড়তেছো, তাই তো? একদম এইচএসসি পরীক্ষা তোমাদের যখন শেষ, তোমরা যখন অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া শুরু করলা তখন তোমরা অবশ্যই কোনো না কোনো জায়গায় ভর্তি হয়েছো, সেটা অফলাইন হইতে পারে, অনলাইন হইতে পারে। তোমরা অনেকে হচ্ছে অনলাইনে এসিএস এ ভর্তি হয়েছো, অফলাইনে উদ্ভাসে ভর্তি হয়েছো, আরো বিভিন্ন জায়গায় ভর্তি হইতে পারো, এটা কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে তোমরা সবাই তো ওই একই এলিমেন্ট পড়ছো। তোমরা ফিজিক্সের, কেমিস্ট্রির এবং হচ্ছে ম্যাথের জন্য কনসেপ্ট বুক পড়ছো, প্র্যাকটিস বুক পড়ছো, এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করছো। সেই প্রশ্ন ব্যাংকের মধ্যে আবার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যেখানে হচ্ছে তোমার ওই যে সিকের ওয়েট, বুয়েট সবগুলোর এমসিকিউ থাকে। আবার তুমি স্পেশালি বুয়েটের একটা কোশ্চেন ব্যাংক পাইছো। সো দেখো এখন এই মুহূর্তে এসে তুমি আগে যা যা পড়ছো তোমার কিন্তু অলরেডি প্রায় 70 to 80%, আমি মিনিমাম বলতেছি যে অলরেডি তোমার সিলেবাসটা কিন্তু গোছায় আসতেছে, তাই না? একদম। আর যদি তোমার কাছে আমি কি মনে হচ্ছে আর কয়েকটা সময় পেলি আমি সিলেবাসটা পুরোপুরি গোছায় ফেলতে পারবো, অর্থাৎ তোমার সিলেবাসটা এখন প্রায় শেষ মুহূর্তে গোছায় যাচ্ছে এরকম অবস্থা। তো এখন তুমি যেটা করবা, প্রিলি 23 তারিখ, সো আজকে হচ্ছে 15 তারিখ, যে ভাইয়া ভিডিওটা করতেছি 15 তারিখ। সো এখনো প্রায় হচ্ছে তোমার 7 থেকে 8 দিনের মতো সময় আছে। তো তুমি যেটা করতে পারো, এই যে তোমার লাস্ট একটা সপ্তাহ 7 দিনের মতোই আছে, এই লাস্ট একটা সপ্তাহ তুমি যেটা করবা যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের যেই তোমার হচ্ছে যতগুলা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেখানে কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ গেছে কিনা বা কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার এখনো কমপ্লিট করা বাকি কিনা, যেটা তুমি অ্যান্সার করতে চাও পরীক্ষাতে, সেইটা তুমি হচ্ছে যত ফাস্ট সম্ভব কভার করে ফেলো। যেমন অনেকেই ধরো এখনো যদি এরকম হয় যে ভাই আমি ডিফারেন্সিয়েশন এখনো বাদ রাখছি, আমি ত্রিকোণমিতি এখনো বাদ রাখছি, আমি কেমিস্ট্রিতে জৈব যৌগ এখনো পড়ি নাই, এইরকম যদি হয় তাহলে কিন্তু আসলে সমস্যা। ঠিক আছে? অর্থাৎ তুমি যেটাই করো না কেন আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এই যে এই জিনিসগুলা গোছায় ফেলো, অর্থাৎ তোমার সিলেবাসের যে কাহিনী সেটা গোছায় ফেলো। এরপর তুমি যেটা করবা, শুধুমাত্র প্রিলির জন্য তোমাকে বুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন ব্যাংকে কিন্তু 2023 সালে যারা প্রিলি দিল তাদের প্রশ্ন ব্যাংক ছিল, মানে এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচের প্রিলির প্রশ্ন আছে, এইচএসসি 21 ব্যাচের প্রিলির প্রশ্ন আছে। এবং এর আগে বুয়েটে কিন্তু আগে এমসিকিউ আসতো, তুমি গিয়ে দেখবা 14 অথবা 13 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তোমার ওই বুয়েটের প্রশ্ন ব্যাংক, যেটা একদম শুধুমাত্র বুয়েটের প্রশ্ন ব্যাংক, ওইখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ এই প্রিলিতে তোমার হচ্ছে রিপিট হবে। তুমি দেখো অনেকগুলো না হলেও 4টা থেকে 5টা তো রিপিট হবে, তো 4 থেকে 5 মার্কে তুমি কিন্তু কম মনে করো না। সো তুমি ওই যে এতদিন যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা করছো, যেখানে হচ্ছে সিকের ওয়েট, আইউটি, তারপরে তোমার হচ্ছে বুয়েট সবকিছুর এমসিকিউ গুলা ছিল, সেই এমসিকিউ গুলা দেখবা বা এতদিন দেখা যদি থাকে তাহলে তোমার কাজ হচ্ছে বুয়েটে প্রশ্ন ব্যাংকটাকে খুব ভালো মতো করা এবং তুমি এতদিন কনসেপ্ট বুক থেকে যেই জিনিসগুলা পড়ছো সেগুলাকে বারবার রিভাইজ করা, এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। তোমার এখন প্রথম এবং ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার যে ভাইয়া বুয়েটের যেই কোশ্চেন ব্যাংকটা আছে, বুয়েটের যে কোশ্চেন ব্যাংক এইটাকে তুমি হচ্ছে অন্তত পক্ষে 2 বার শেষ করবা। বুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা আছে অন্তত পক্ষে 2 বার শেষ করবা। কারণ কি, এইটা করলেই তুমি বুঝা যাবা যে বুয়েটের প্রিলিতে কিরকম এমসিকিউ আসে।
অন্যান্য জায়গার প্রশ্ন ব্যাংক করে তুমি জাস্ট খালি কি করছো, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে ধারণা নিছো। আর বুয়েটের প্রিলি পরীক্ষার আগে প্রিলির কোশ্চেন ব্যাংক কেন করতে বলতেছি বা বুয়েটের কোশ্চেন ব্যাংক কেন করতে বলতেছি, কারণ ওইটা করলে তোমার কি হবে, তুমি বুয়েটের টিচারদের তোমার হচ্ছে মাথাটা বুঝবা যে তারা কি প্রশ্নগুলো তোমাকে করতেছে বা তারা কি টাইপের প্রশ্নগুলো তোমাকে করতে পারে। তাহলে তুমি যেটা করবা, বুয়েটের কোশ্চেন ব্যাংকে ভাইয়া অন্তত দুইবার কারো যদি তোমার হচ্ছে একটু কি থাকে, তোমার হচ্ছে স্লো লার্নিং থাকে না, যে ভাই আমি একটু আস্তে আস্তে পড়তে পছন্দ করি, তাইলে তুমি জাস্ট আস্তে 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 করে দুইবার শেষ করো। কেউ যদি ফাস্ট লার্নার থাকো, যে ভাই আমি ফাস্ট লার্নার, আমি খুবই তাড়াতাড়ি পড়তে পারি, তাহলে তুমি হচ্ছে সেক্ষেত্রে কি করতে পারো, তুমি 3বারও শেষ করতে পারো। বাট এই যে 2বার করো 3বার করো, তোমার কোনো লস নাই, জাস্ট তুমি বুয়েটের টিচারদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা বুঝে যাবে, ঠিক আছে? তাহলে অন্তত 2বার তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর ভাই কি করতে পারি, এখন আমি এর পাশাপাশি কি করতে পারি, ওই যে তুমি এতদিন ধরে যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা পড়ছো, সেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা থেকে তোমার হচ্ছে মোটামুটি যা যা পড়ছো সবকিছু একটু ওভারঅল রিভাইজ দিবা। আর কনসেপ্ট বুকটা তো তোমার কাছে আসেই। কনসেপ্ট বুকের ক্ষেত্রে ম্যাথ নিয়ে কিছু কথাবার্তা বলি, কারণ তোমাদের সমস্যা যেটা হয়, আচ্ছা 2 নম্বর জিনিসটা আগে লিখে ফেলি, যে ভাইয়া তুমি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটাকে এতদিন যদি কেউ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একেবারেই না করে থাকো, তাহলে এখন এটা করার কোনো মানেই নেই। কারণ কি জানো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা হচ্ছে এত মোটা, কারণ ওইখানে আইওটি, সিকিউরিটি সবকিছুর প্রশ্ন থাকে। সো তখন আসলে আলটিমেটলি তুমি এত বড় কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার জন্য ইজি প্রসেস হচ্ছে তুমি কনসেপ্ট বুক এবং সেখানে কিন্তু বিভিন্ন এমসিকিউ থাকে, সেগুলোকে তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ তোমাকে সবকিছু পড়ে যেতে হবে এন্ড বুয়েটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এখন যদি তুমি প্রথমবারের মতো জীবনে করো, তাইলে আসলে এটা তুমি সলভ করতে পারবে না। এটা শুধু শুধু বলে লাভ নেই, এত বড় কোশ্চেন ব্যাংক তুমি এখন সলভ করতে পারবে না। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এটা কি করবা, এটা কি পুরোপুরি শেষ করা লাগবে? জাস্ট খালি টাইপগুলো দেখে যাবে। আচ্ছা, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছি, নিউটন এন্ড মেকানিক্স, এই নিউটন এন্ড মেকানিক্স থেকে কি কি প্রশ্নগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় আসছে, কি কি প্রশ্নগুলো হচ্ছে বুয়েটেরটা তো তুমি করছোই, তো তুমি এমনি জানতে পারবা। এরপর আসো যে ভাই 3 নম্বরে কি বললাম, 3 নম্বরে আমি তোমাকে বলতেছি যে ম্যাথের ক্ষেত্রে স্পেশালি আমাদের ঝামেলাটা হয় ম্যাথের এমসিকিউ সলভ করতে গেলে, ঠিক আছে? সো ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা, প্রত্যেকটা টাইপ ওয়াইজ হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ ওয়াইজ, যে এই টাইপের ম্যাথ হইলে এইভাবে অ্যান্সার করতে হয়, এই চ্যাপ্টারের অমুক টাইপের ম্যাথ আছে। ধরো জটিল সংখ্যা কি কি টাইপের ম্যাথ আছে, প্রথমত হচ্ছে ওই জটিল সংখ্যাকে বিভিন্ন আকারে প্রকাশ করতে হয়, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। এখন আগে তো এইচএসসিতে আমরা বড় বড় করে করতাম, এখন ক্যালকুলেটর দিয়ে করা যায়। আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা জিনিস মনে পড়ে ফেললো ভাই, ক্যালকুলেটর দিয়েই তুমি দেখবা বুয়েট প্রিলির 7 থেকে 8টা এমসিকিউ মিলাই ফেলতে পারো। তাহলে ক্যালকুলেটর হ্যাক্স এগুলা কি নিয়েও কিন্তু সামনে কথা বলতেছি এক্সাম হল স্ট্র্যাটেজিসে। তার আগে শোনো যে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ মনে রাখার চেষ্টা করবা, টাইপ ওয়াইজ, কারণ এইটার কোনো বিকল্প নাই। এটা তোমাকে প্রিলি বলো অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো পরীক্ষায় বলো, ম্যাথ বুঝতে বা ম্যাথ মনে রাখতে তোমাকে হেল্প করবে। কারণ তুমি যত ভালো ম্যাথ পাও না কেন, তুমি যেহেতু অনেক কিছু একসাথে পড়তেছো, সো ভুলা যাওয়ার চান্সটা তোমার বেশি থাকে। সো ভুলা যাওয়ার চান্সটা বা ওই ম্যাথটা দেখবে একটা সহজ ম্যাথ পরীক্ষা হলে মিলাইতে পারতেছো না, ঠিক আছে? এবং এটা কিন্তু আমি নিজে ফেস করছি, যে একদম সহজ ম্যাথ আমার স্টুডেন্ট, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিই তখন আমি আমার স্টুডেন্ট পড়াইতাম, সো স্টুডেন্টদেরকে পড়ায় আসছি, স্টুডেন্টকে প্রমাণ করে দিয়ে আসছি, সেই প্রমাণ আসছে আমি দিতে পারিনি। তার মানে কি, ওই যে ওইটা যে পড়ছি ঠিক আছে, দেন আরো নতুন জিনিস পড়ছি, সেগুলো যখন মাথার মধ্যে ঢুকছে ওইটা বের হয়ে গেছে, কথা বুঝতে পারছো? বাট টাইপ ওয়াইজ তুমি হচ্ছে ম্যাথগুলোকে মনে রাখার চেষ্টা করবা, যে এই চ্যাপ্টারে এত এত টাইপ আছে, এত এত টাইপ গুলো আমরা এইভাবে করব, ঠিক আছে? এটা গেল ম্যাথ নিয়ে কথা। বা ফিজিক্সের ক্ষেত্রে তোমার থিওরিও কিছু প্রশ্ন আছে, ছোটখাটো প্রশ্ন আসে এন্ড ম্যাথও আসে। ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সে কোনো বড় ম্যাথ দেয় না, যে তুমি হচ্ছে একটা ম্যাথ করতে 5 মিনিট লাগবে, এরকম কোনো বড় ম্যাথ দেয় না। রকেটের ম্যাথ আসে, তুমি চিন্তা করে দেখো তো, রকেটে খালি সূত্র বসাবা ম্যাথ হয়ে যাবে, ক্যালকুলেটর দিয়ে চাপ দেওয়া হয়ে যাবে। নদী নৌকার ছোট্ট খাটো ম্যাথ আসে, ঠিক আছে, যেগুলা করতে তোমার বেশি সময় লাগবে না। এরকম কোন এমসিকিউ দেয় না, বা এরকম কোন এমসিকিউ যদিও দেয় তাহলে তুমি সেটাকে দিবা না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদিও দেয় তুমি সেটাকে দিবা না, কারণ তোমার 100-র মধ্যে 100 পাইতে হবে না। এই যে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, তোমার 100-র মধ্যে 100 পাইতে হবে না প্রিলিতে, সব বাদ দাও। তুমি আগে এই চিন্তাটা করে নাও যে তুমি কিন্তু 100 পাইতে পরীক্ষায় যাইতেছো না, কারণ বুয়েট পিলিতে ফার্স্ট হলেও তোমার কিছু যায় আসে না, বুয়েট পিলিতে লাস্ট হলেও তোমার কিছু যায় আসে না। তুমি লাস্ট হলেও রিটেন পরীক্ষা দিবা, তুমি ফার্স্ট হলেও রিটেন পরীক্ষা দিবা। তোমার মাথায় একটাই টার্গেট থাকা উচিত, আমি যেভাবেই হোক রিটেন পরীক্ষায় বসবো।
এখন তুমি যদি হচ্ছে 100 টার্গেট নিয়ে গেলা, পরীক্ষা হলে গিয়ে 50টা আনসার করতে না পারলা, তখন তুমি কেমনে রিটেন পরীক্ষাটা দিবা? সো তোমার টার্গেটটা থাকবে এরকম যে আমি যতগুলা পারি, আমি যেহেতু এতদিন ধরে পড়ছি, তাহলে আমি অন্তত 50 থেকে 60টা এমসিকিউ পারবো। ওই 50 থেকে 60টে আমি কারেক্টলি দিয়ে আসবো। বুয়েটের এমসিকিউ আর অন্যান্য জায়গার এমসিকিউ কিন্তু সেম না। তুমি ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিং মিলাই তো লাভ নাই। এখানে তুমি হচ্ছে 100টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা না, কারণ এখানে তো ম্যাথ থাকে। ফিজিক্সে ম্যাথ দিয়ে দিছে, ম্যাথে তো সবই ম্যাথ। কেমিস্ট্রিতে দুই একটা থিওরি প্রশ্ন থাকে, সেটা আমি বলতেছি। বাট কথা হচ্ছে যে এখানে সব মিলে তুমি 60 এই রেঞ্জের আশপাশে 60 প্লাস মাইনাস তুমি যদি নাম্বার পাও, তাহলে তোমার চান্স নিশ্চিত। বুয়েট পিলিতে তুমি যদি 60 প্লাস মাইনাস নাম্বার পাও, তোমার চান্স নিশ্চিত। সো তোমার টার্গেটটা একটাই থাকবে যে আমি কিন্তু ফার্স্ট হইতে যাচ্ছি না, বা আমি সব অ্যান্সার করে উল্টায় ফেলবো, এরকম মেন্টালিটি নিয়ে আমি বুয়েট পিলি পরীক্ষা দিতে যাব না। ঠিক আছে? তাহলে এবার আসো যে ফিজিক্সের ক্ষেত্রে কিছু থাকবে থিওরি প্রশ্ন, খুবই কম, অনেক বেশি থিওরি কিন্তু আসে না, এবং ছোটখাটো ম্যাথ আসবে, ছোট থেকে মাঝারি ম্যাথ আসবে। কোনো বড় ম্যাথ তুমি পিলিতে দেখবা না, আর দেখলেও সেটা স্কিপ। ঠিক আছে? ছোট অথবা মাঝারি সাইজের কিন্তু কি থাকবে ভাইয়া? ম্যাথ থাকবে। ছোট অথবা মাঝারি সাইজের কিন্তু কি থাকবে? ম্যাথ থাকবে। লাস্টলি আসো ভাই কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এখন কিভাবে প্রস্তুতি নিতে পারি? হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি আসে, এবং এটা বাস্তব, এবং এইটা পুরা বই থেকে আসে, অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো সিলেবাস নেই। জাস্ট অর্থনৈতিক রসায়ন যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি 9টা চ্যাপ্টার থেকেই বুয়েট পিলিতে প্রশ্ন আসছে। ঠিক আছে? আমাদের সময় আসছে এবং তোমাদের সময় আসবে, বিগত বছরও আসছে। ঠিক আছে? অর্থাৎ বুয়েটে তোমার হচ্ছে কেমিস্ট্রি পার্টটাতে থিওরিটিক্যাল প্রশ্ন আসে। এখন তুমি বুঝছো, এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি হবে বুয়েট পিলির জন্য তোমার গেম চেঞ্জার। যারা কেমিস্ট্রি খুব ভালো পারো, তাদের বুয়েট পিলি ক্র্যাক করা খুবই সোজা। ঠিক আছে? যারা কেমিস্ট্রি খুব ভালো পারো, আমি সত্যি একটা কথা বলতেছি, যারা কেমিস্ট্রি খুব ভালো পারো তাদের জন্য বুয়েট পিলিটা ক্র্যাক করা একটু সোজা হবে তোমার হচ্ছে বাকিদের থেকে। কেন? কারণ ওই যে কেমিস্ট্রিতে যে তোমার যদি তোমার 33টার মধ্যে যদি 15টা প্রশ্ন বা 20টা প্রশ্ন থিওরিটিক্যাল আসে, ওই যে 20টা প্রশ্ন, ওটা অ্যান্সার করতে তো অনেক বেশি সময় লাগবে না। যদি 20টা প্রশ্ন আমি পারা থাকে, তাহলে আমার অ্যান্সার করতে কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট, 10 মিনিট। সো ওই যে 10 থেকে 15 মিনিটে যখন 20 নাম্বার পেয়ে যাবা, বাকি যে সময়টুকু থাকবে তোমার কাছে, এই সময়টুকু 40 মিনিট, 45 মিনিট, এই 45 মিনিটে কি তুমি আর 40টা এমসিকিউ কারেক্ট করতে পারবা না? আর 35টা এমসিকিউ কারেক্ট করতে পারবা না? তাহলে 20 আর 35 কত হইলো? ওই যে 60 এর কাছাকাছি। অর্থাৎ তোমার টার্গেট থাকবে 60 প্লাস উঠানো। ঠিক আছে? 60 প্লাস মাইনাস উঠানো। তুমি ওই যে কাট মার্ক, অনেকেই বলবে যে 50 পাইও চান্স পাইছি, 45 পাইও পিলি পরীক্ষা দিছি, তোমার কাট মার্ক আবার এত নিচে তুমি নিয়ে যাও না। তুমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মার্ক 60, যে আমি আগে 60টা কারেক্ট করব, তারপরে যদি আরো 5টা এক্সট্রা পারি দিব, আরো 10টা এক্সট্রা পারি দিব, তবে 60 আমাকে ফার্স্টে কস করতে হবে। আমি 60টা এমসিকিউ পারি, আগে 60টা এমসিকিউ দিব, তারপরে বাকি প্রশ্নগুলো অ্যাপ্রোচ করব। কথা বুঝতে পারছো? কারণ আমাকে কোন রকমে তোমার হচ্ছে কি দিতে হবে? রিটেন পরীক্ষাটা দিতে হবে, পিলিটাকে উতরাইতে হবে। সো যতটুকু পর্যন্ত পিলি আমি উতরাবো, এই যে 60টা মার্ক, এটা দিয়ে আমি পিলিটা উতরাবো, তারপরে তোমার যদি হচ্ছে আরো পারো তুমি দিবা, কোনো সমস্যা নেই। কারণ যে 60টা যে দিছো, 60টাই তো আর কারেক্ট হবে না, তাই না? সো এই হচ্ছে কথা, যে ভাই কেমিস্ট্রি তোমার জন্য হবে হচ্ছে পিলিতে গেম চেঞ্জার। কেমিস্ট্রি তোমার জন্য হচ্ছে পিলিতে গেম চেঞ্জার। কারণ এমন হইতেই পারে যে ফিজিক্সে সব ম্যাথ দিয়ে রাখছে, কোনো থিওরি প্রশ্ন দেয় নাই, এবং মোটামুটি কয়েকটা বড় প্রশ্ন দিয়ে রাখছে, তখন তুমি ধরা খাওয়া যাবে না পরীক্ষা হলে। তোমার কাছে তো টাইম নাই ভাই, 60 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। তো তখন যারা কেমিস্ট্রি পারবে তারা কি করবে? কেমিস্ট্রিতে 20টা থিওরি প্রশ্ন আসবে, ওটা সুন্দর মতো দিয়ে ফেলবে। তো 20টা থিওরি প্রশ্ন দিয়ে ফেললে ওর টাইম লাগবে না। কিন্তু তোমার তো হচ্ছে কেমিস্ট্রি দুর্বল, তোমার কি ফিজিক্স এবং ম্যাথ দিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, রিটেনে গেলে আবার হিসাব আলাদা, ম্যাথে আছে তোমার কয়টা? ম্যাথে আছে 14টা, ফিজিক্সে 13টা, 27টা প্রশ্ন। ওই 27টা প্রশ্নের মধ্যে তুমি তো 20টা যদি বাইরে ফেলো, তখন তোমার হচ্ছে তোমার ওই রিটেনের যে সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। রিটেনের সিনারিও আবার আলাদা, বাট এইখানের সিনারিও আলাদা, কারণ এখানে মাত্র 60 মিনিটের মধ্যে তোমাকে কি করতে হবে? অন্তত পক্ষে 60 টার্গেট করে আগাইতে হবে। তাহলে যে কেমিস্ট্রির জন্য কি করব? কেমিস্ট্রির জন্য যে 9টা চ্যাপ্টার আছে, সেই 9টা চ্যাপ্টারের জন্য তুমি যদি মেইন বুকটা একবার পড়তে পারো, তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না। জাস্ট থিওরিটিক্যাল প্রশ্ন, যে তোমার ফাজার নীতি থেকে প্রশ্ন আসে, তো ওই ফাজারের নীতিতে তোমার সেই 4টা নীতি আছে, সেই 4টা নীতি তুমি একবার পড়ে ফেললা। সো এই সবগুলা থিওরিটিক্যাল জিনিসপাতি তুমি যদি একবার পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই মেইন বইটা আয়ত্তে থাকতে হবে। এবং মেইন বই আয়ত্তে থাকলে, বা মেইন বইয়ের গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো তুমি যদি একবার করে হলেও পড়ে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই প্রিলিতে কমন পাবা। আমার কথা মিলিয়ে নিও, তুমি অবশ্যই প্রিলিতে কমন পাবা।
এবং আমি অ্যান্সারটা শুরু করছিলাম তোমার হচ্ছে কেমিস্ট্রি দিয়ে, এবং তখন দেখে আমি মেন বই থেকে যা পড়ছি মোটামুটি সবগুলোই কি হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন তোমার হচ্ছে আমার কমন পড়ে গেছে, কথা বুঝতে পারছো। এবং এক্সাম দিয়ে যখন আমি বের হয়েছি তখন অনেকেই বলতেছে এগুলা কি প্রশ্ন আসছে, থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলা কি বুয়েটে আসে, এগুলা কেমনে দিব, এগুলা তো জীবনে দেখিও নাই, ও পড়ে নাই, ঠিক আছে। অবশ্যই ওইগুলো আমার থেকেও ভালো স্টুডেন্ট ছিল, বাট কথা হচ্ছে ওই যে ওরা থিওরিটিক্যাল প্রশ্নগুলো পারে নাই, আমি ওখান দিয়ে পারছিলাম, কথা বুঝতে পারছো। সো থিওরিটিক্যাল প্রশ্ন তুমি যে আয়ত্ত থাকতে মানে আয়ত্তে আনতে চাও তাহলে তোমাকে অবশ্যই মেইন বইটা ভালো গ্রিপ আনতে হবে। এখন সময় আছে 7 দিন ভাই, আমি কি 7 দিনের মধ্যে মেইন বই গ্রিপ আনতে পারবো? দেখো তোমাকে সব পড়তে হবে না, মেইন বইয়ের সব পড়া লাগে না, মেইন বইয়ের সব পড়া লাগে না, বাট যতটুকু পড়া লাগে ওই যে দাগানো লাইনগুলা ওগুলো একবার রিভাইজ দিয়ে যাও। কারণ তোমার তো ম্যাথ আর ফিজিক্সটা ভালো, তুমি ম্যাথে ভালো এই জন্য তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, বা তোমার ম্যাথটা অনেক ভালো এই জন্য তুমি হচ্ছে বুয়েটে পড়তে চাও, তাই না? সো ম্যাথ ফিজিক্স এই জিনিসগুলা, সো কেমিস্ট্রির ম্যাথ আসলো সেটা তুমি পারো, বাট ওই যে তুমি ধরাটা খাবার কোথায়? ইঞ্জিনিয়ারিং পোলাপান ধরা খায় থিওরিটিক্যাল প্রশ্নে। তাহলে কেমিস্ট্রির জন্য অবশ্যই থিওরিটিক্যাল জিনিসপাতিগুলা একটু দেখে যেতে হবে, ঠিক আছে। থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো তোমাকে অবশ্যই একটু দেখা যাইতে হবে, থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো অবশ্যই দেখা যেতে হবে, কারণ হচ্ছে এই থিওরিটাই তোমার প্রিলির গেমকে চেঞ্জ করবে। তাহলে এই হচ্ছে, এখন তুমি কি করবা ভাই, বুয়েটের কোশ্চেন ব্যাংক অন্তত 2বার করাই লাগবে, মাস্ট করাই লাগবে, কারণ তাইলে তুমি বুয়েট প্রিলিতে কিরকম প্রশ্ন আসে সেটা প্যাটার্ন ধরে ফেলবা। এরপর ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি আগে করা না থাকে এখন তুমি করতে যাও না, কারণ এখন তুমি কুলাইতে পারবা না। এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি আগে একটু হলেও দেখা থাকে, মোটামুটি হলেও দেখা থাকে, তাহলে তুমি উল্টায় পাল্টায় দেখো যে ওই যে আগে যে জিনিসগুলো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখছিলা ওই প্রশ্নগুলো বারবার একটু দেখে যাচ্ছে কিরকম প্রশ্ন বাকি জায়গাগুলোতে আসছে, বা তোমার হচ্ছে সিকের ওয়েট আইওটি এসব জায়গাগুলোতে আসছে। এরপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা টাইপ ওয়াইজ মনে রাখবা, ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্ন আসে, আবার ছোট থেকে মাঝারি প্রশ্ন আসে। থিওরিটিক্যাল প্রশ্নের জন্য কনসেপ্ট বুকে অনেক ছোটখাটো জিনিসপাতিগুলো লেখা থাকে না, ওগুলা মোটামুটি একটু দেখে যাবা। আর অবশ্যই অবশ্যই ভাই ফিজিক্সের ক্ষেত্রে সূত্র সূত্র ঠাড়ায় মুখস্থ থাকতে হবে ভাই, কারণ সূত্র মুখস্থ না থাকলে তোমার ফিজিক্সে কোনো দাম নাই। সূত্র মুখস্থ না থাকলে তোমার ফিজিক্স আলটিমেটলি সারাদিন ধরে তুমি কনসেপ্ট ধরে চিল্লাও, বেসিক ধরে চিল্লাও, কোনো লাভ নেই। তুমি সূত্র পারো মানে বসে অনেকে ম্যাথ করে দিয়ে আসবে, অনেকে কিন্তু অত বেসিক পারে না কিন্তু সূত্র দিয়ে ম্যাথ করতে পারে, ওরা কিন্তু নাম্বারও পায় পরীক্ষার হলে, ঠিক আছে। সো বেসিক তোমার পরীক্ষার হলে নাম্বার পাইতে কাজ করবে না, তোমার হচ্ছে সূত্রে তুমি অনেক ম্যাথ মিলিয়ে দিয়ে চলে আসতে পারবা। সো সূত্র মুখস্থ রাখা লাগবে, কারণ সূত্র না বসাতে পারলে তুমি হচ্ছে কি করতে পারবে না, ক্যালকুলেটর চাপতে পারবে না, নাম্বার আর পাবা না, ঠিক আছে। সো এন্ড কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবা যে থিওরি কিন্তু অনেকের গেম চেঞ্জ করবে। অনেক ভালো স্টুডেন্ট ম্যাথ আর ফিজিক্স পারে কিন্তু কেমিস্ট্রির জন্য পিডি উতরাইতে পারবে না, তুমি জাস্ট খালি দেখে রেখো। এবার আসে এক্সাম হল স্ট্র্যাটেজিস। সো এক্সাম হলে তোমাদের কোয়েশ্চেনটা 5 মিনিট আগে দিবে, ঠিক আছে, তোমাদের প্রশ্নটা 5 মিনিট আগে দিবে। সো তখন তোমাদের কাজটা কি, তখন তোমাদের কাজ হচ্ছে পুরো প্রশ্নটাকে ভালো মতো চেক করবা যে কোনো জায়গায় ছেঁড়া, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কারণ অনেকেই কোশ্চেনটা কি করে প্রশ্ন পড়া শুরু করে দেয়, বই টিচাররা খুব একটা বাধা দেয় না, কথা বুঝতে পারছো। মানে তারা দিক দিয়ে ধরো হচ্ছে সবাইকে খাতা বিলি করতেছে, তুমি বললা যে আমি তো অনেক শিয়ান, আমি কি করি ওই যে সে ওদিক তাকায় আছে আমি এখান থেকে প্রশ্নটা লিখে ফেলি, ঠিক আছে, দরকার নেই। তোমার কাছে 60 মিনিট এরপরেও আরো এক্সট্রা আছে, কোনো সমস্যা নেই। 5 মিনিটে তুমি হচ্ছে ভালো মতো একটু দেখো যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, ঠিক আছে। দেন যা যা ফিল আপ করা লাগে খুবই ঠান্ডা মাথায় ফিল আপ করো। পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু ওই যে ওইখানে একটু ফিল আপ করে ভুল করছো, রেজাল্ট আসেনি, অহরহ হয়। সো যেখানে সিগনেচার করতে হবে, নাম দেওয়া লাগবে, খুব ভালো মতো দাও, টিচাররা এসে সাইন করবে, দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে যদি ধরো 1 থেকে 1.5 মিনিট সময় থাকে, আমার ক্ষেত্রে ধরো হচ্ছে 1 মিনিট সময় ছিল, বুঝছো, এই সবকিছু করে ফেলার পরেও 5 মিনিটের মধ্যে 4 মিনিট শেষ, আর 1 মিনিট সময় ছিল, ওই 1 মিনিট আমি হচ্ছে তোমার কেমিস্ট্রি দিকে চলে গেছি, কারণ আমি জানি ফিজিক্স এবং ম্যাথ করে আমি 1 মিনিটে পারবো না, ঠিক আছে। আমি কেমিস্ট্রিতে চলে গিয়ে 3টা প্রশ্ন সলভ করে ফেলছিলাম, কথা বুঝতে পারছো। থিওরিক্যাল প্রশ্ন খালি দেখি যে ব্যাপন হার কোনটা বেশি, এইটা মেহেদি পাতায় কি লাসন, কথা বুঝতে পারছো। মানে এই জিনিসগুলা তোমার হচ্ছে কখন, যখন আমার কাছে এক্সট্রা 1 মিনিট সময় ছিল সবকিছু ভালোভাবে চেক করার পরে, আর তোমার কাছে ধরো সময় নেই, তাহলে কোনো দরকার নেই, ঘন্টা দেখ সবকিছু কাজ শেষ হোক তারপরে অ্যান্সার শুরু করো, ঠিক আছে। এখন ভাইয়া এক্সাম হলে আমি এক্সামটা শুরু করব কোন সাবজেক্ট দিয়ে? আমি প্রেফার করি যে তুমি থিওরিটিক্যাল প্রশ্ন যেহেতু কেমিস্ট্রিতে বেশি, থিওরিটিক্যাল প্রশ্ন যেহেতু ওই কেমিস্ট্রিতে বেশি, তাহলে তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করো, ঠিক আছে, আমি প্রেফার করি। এখন তুমি ধরো কেমিস্ট্রিতে অনেক বেশি দুর্বল, এখন তুমি ভাইয়ের কথা শুনে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে গেলা এবং কেমিস্ট্রি কিছুই পারতেছো না, পরে তোমার হচ্ছে মন মেজাজ ভেঙে গেল, বাকি এক্সামটাও খারাপ হলো, তাহলে কোনো দরকার নাই। তুমি কেমিস্ট্রি যদি দুর্বল হও, তুমি কেমিস্ট্রি যদি এতই দুর্বল হও, তাহলে তুমি হচ্ছে তোমার ফেভারিট সাবজেক্ট যেটা তুমি যেটা বেশি স্ট্রং, ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে। তাইলে ভাই ফার্স্ট পার্ট আমি কি বলছি, এক্সাম হলে সেটা আমি প্রথম বলতেছি যে আমি প্রেফার করি এক্সামটা শুরু করো কেমিস্ট্রি দিয়ে। কিসের জন্য? কারণ এখানে থিওরি প্রশ্ন বেশি, তুমি যে কটা পারবা সে কটা দাগাবা, ঠিক আছে। আমি প্রেফার করতেছি যে তোমাকে হচ্ছে কেমিস্ট্রি দিয়ে এক্সামটা শুরু করো, যে কেমিস্ট্রি দিয়ে
অথবা তোমার হচ্ছে এটা যদি না হয় তাহলে তুমি সেখানে কি করতে পারো, তোমার স্ট্রং যে সাবজেক্টটা আছে স্ট্রং সাবজেক্টটা দিয়ে তুমি অ্যান্সার করা শুরু করবা। আর ম্যাথ দিয়ে আমরা শুরু করতে বলি না এই জন্যই, কারণ ধরো তুমি ম্যাথ দিয়ে এক্সামটা শুরু করলা, প্রথমে ম্যাথের প্রশ্ন থাকে, তারপরে ফিজিক্সের প্রশ্ন থাকে, লাস্টে কেমিস্ট্রির প্রশ্ন থাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, প্রথমে 34টা প্রশ্ন ম্যাথের, তারপরে 33টা প্রশ্ন ফিজিক্সের, তারপরে 33টা প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রি, এভাবে প্রশ্ন থাকে। সো তুমি প্রশ্ন শুরু করলা, ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করছো, ম্যাথ দেখাই দিছো, ম্যাথ দেখাই দিছো, ম্যাথ দেখাই দিছো। সো ম্যাথ দেখাইয়া তুমি হচ্ছে ধরো 34টার মধ্যে 20টা পারছো, ধরো 20টা পারছো, বাকি 14টা তুমি হচ্ছে করতে পারো নাই, বা তুমি হচ্ছে মিলতেছে না, সময় চলে যাচ্ছে অনেক। সো করলা, ধরো 20টা দিতে তোমার কয় মিনিট লাগছে, আমি ধরে নিলাম 20টা এমসিকিউ ম্যাথের দিতে কিন্তু অন্তত 20 থেকে 22 মিনিট 25 মিনিট সময় চলে যায়। সো 25 মিনিট সময় তোমার গেল। এবার বাকি আছে তোমার কাছে আর 35 মিনিট। এবার তুমি ফিজিক্সে গেলা, যে আমি তো কেমিস্ট্রি দুর্বল, আমি কেমিস্ট্রিতে যাবো না, আমি ম্যাথে ভালো, ম্যাথ দিয়ে শুরু করলাম, এবার ফিজিক্সে গেলাম। সো ফিজিক্সও 1 থেকে শুরু করে 33 পর্যন্ত গেলাম, ধরো হচ্ছে তুমি এবারও 20টার মতো পারছো, 40-এর মতো পাইলা, এবং এটা করতেও তোমার দেখা গেছে আরো 20-25 মিনিট চলে গেল। সো এখানে তোমার দেখো অলরেডি 45 থেকে 50 মিনিট শেষ আছে, কয় মিনিট, 10 মিনিট, লাস্ট 10 মিনিট। ওই যে ঘন্টা দিবে 5 মিনিট আগে 10 মিনিট আগে, তখন কিন্তু মাথার মধ্যে একটা প্রেশার পড়বে। এবার তুমি গেছো হচ্ছে সব থেকে থিওরি প্রশ্ন যেখানে, সেই কেমিস্ট্রিতে। সো আছে কয়টা, 33টা প্রশ্ন। সো তুমি পড়া শুরু করলে, একটা একটা করে অ্যান্সার করতেছো, করতে 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 দেখলা হচ্ছে যে তুমি 90 পর্যন্ত, মানে লাস্ট 10টা প্রশ্ন দেখতেই পারো নাই, ঘন্টা দিয়ে দিছে, এবং ওইখান থেকে ধরো তুমি হচ্ছে আরো 5 থেকে 10 মার্ক পাইলা, এবং তোমার মোটামুটি মার্কটা 50 থেকে 55 এর মধ্যে আসলো। তাহলে তুমি একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবা না এক্সাম হল শেষে, যে 50-55 দেখে আমি আদৌ চান্স পাবো? তখন তুমি সবার মেসেজ দিবা যে ভাই আমি কি, আমার না 50টা কারেক্ট হয়েছে, আমার না 55টা কারেক্ট হয়েছে, আমি কি চান্স পাবো? তাহলে এই ঝামেলাটা কেন হইলো? কারণ তুমি ওভারঅল প্রত্যেকটা প্রশ্ন দেখো নাই, লাস্টের 10টা প্রশ্ন দেখোই নাই, দেখতেই পারো নাই সময়ের জন্য। এবং এটা খুবই কমন যে তুমি 60 মিনিটে 100টা এমসিকিউ দিতে যাবা, 100টা এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা? এটা কি সম্ভব? এটা কেউ করতে পারছে? না, পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এক্সাম হলে অবশ্যই মনে রাখতে হবে যে আমি 100টা প্রশ্ন পড়ব, 100টা প্রশ্ন অবশ্যই দেখব। কারণ আমি জানি না যে আমি কোন এমসিকিউ গুলা ছেড়ে দিলাম এবং সেগুলো আমি আদৌ পারতাম কিনা। আমাকে 100টা এমসিকিউ অবশ্যই দেখতে হবে প্রিলি পরীক্ষাতে। তুমি ফার্স্টে যে এমসিকিউ দিয়ে শুরু করো বা যেই সাবজেক্ট দিয়ে শুরু করো না কেন, তুমি এইটা অবশ্যই মাথায় রাখবা যে আমি 100টা এমসিকিউ একবার হইলেও প্রশ্নটা দেখবো। ঠিক আছে? সো এমন যেন না হয় যে তুমি 80টা প্রশ্ন দেখছো, লাস্টে 20টা প্রশ্ন দেখোই নাই, তোমার এক্সাম শেষ। বা তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছো, ফিজিক্স দিয়ে শুরু করছো, ম্যাথের তোমার হচ্ছে আসার আগেই তোমার হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে, এরকম যেন না হয়। তোমাকে 100টা প্রশ্নই পড়তে হবে, এবং 100টা থেকে খুঁজে যেই প্রশ্নগুলা পারো সেটাই আগে দাগাবা। পারতেছো না, রাখো, পরের এমসিকিউতে যাও। পারতেছো না, রাখো, পরের এমসিকিউতে যাও। একটু ক্যালকুলেশন বড়, বাদ দাও ভাই, পরের এমসিকিউতে যাও, কোনো সমস্যা নাই। 100টা এমসিকিউ পাইতে হবে কত, 60 প্লাস মাইনাস। মনে রেখো, 60 প্লাস মাইনাস। প্রশ্ন যতই কঠিন হোক, যতই সহজ হোক, ওই 60-এর প্লাস মাইনাসের এখানেই কাটমার্ক থাকে। কাটমার্ক তো কই থাকে ভাই, 60 প্লাস মাইনাস। একটু মনে রেখে দিও, 60 প্লাস মাইনাস হচ্ছে সেফ জোন, কাটমার্ক না। 60 প্লাস মাইনাস হচ্ছে ভাই সেফ জোন। মানে তোমার এইটা যদি তুমি কারেক্ট করে দিয়ে আসতে পারো, 60 প্লাস মাইনাস যদি তোমার পরীক্ষাতে আসে, তোমার কোনো ভাইরে মেসেজ দেওয়া লাগবে না বুয়েটের যে ভাই আমি কি চান্স পাবো, আমি কি রিটেন পরীক্ষা দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার যখনই 60 প্লাস মাইনাস কারেক্ট হয়ে যাবে, পরীক্ষা শেষে তুমি আল্লাহর নাম নিয়ে ওই দিন রাতে থেকেই বুয়েট রিটেনের প্রস্তুতি নিয়ে নাও, কোনো সমস্যা নাই। আর তোমার কাটমার্ক কত ভাই? কাটমার্ক অন অ্যান এভারেজ, প্রশ্ন সহজ হোক কঠিন হোক, দেখা যায় যে ভাই 50 প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, কাটমার্ক 50 প্লাস মাইনাস থাকে। এটা আমরা আমাদের একদম বড় ভাই থেকে শুরু করে আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করছি, এবং আমি 23 ব্যাচে যখন স্টুডেন্ট পড়াইছি ওদের থেকেও এক্সপিরিয়েন্স করছি। এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই, যেহেতু 3 থেকে 4 বছর ধরে প্রিলি হচ্ছে, এর আগে হচ্ছে না, 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স এটাই বলে যে দেখা যায় অনেক শিফটে কঠিন হয়েছে, অনেক শিফটে সোজা হয়েছে, এরকম কিন্তু হয়। সো যেটাই হোক না কেন, দেখা যায় ওই 50, 51, 52, 55 এই দিক দিয়ে হচ্ছে তোমার কি করে, এটা ঘোরাফুরি করে। এবং এমন হয়েছে অনেকে বলছে যে আমি 48টা কারেক্ট করছি, আমিও রিটেন পরীক্ষা দিতে পারছি, আমি 45টা কারেক্ট করছি, আমিও রিটেন পরীক্ষা দিতে পারছি, এরকম শুনছি। আবার অনেকে বলছে আমি 55 পাইছি এবং আমি রিটেন পরীক্ষা দিতে পারছি। তাহলে বুঝতে পারতেছে যে 50 থেকে 55 এর মধ্যে কিন্তু কি করতেছে, কাটমার্কটা ভেরি করতেছে। এন্ড সেফ জোন কত, দেখো তুমি যখন 50 কাটমার্কে সেফ জোন 60 পার করে ফেলতে পারবা, তোমার কি কোনো ভাইরে মেসেজ দেওয়া লাগবে যে ভাই আমি চান্স পাবো কিনা?
কথা বুঝতে পারছো? এন্ড পরীক্ষার হলে এক্সামের প্রশ্নটা পড়েই তুমি বুঝতে পারবা যে প্রশ্নটা কি একটা সহজ লেভেলের প্রশ্ন, মিড লেভেলের প্রশ্ন, না কঠিন লেভেলের প্রশ্ন। কথা বুঝতে পারছো? তখন আলটিমেটলি তুমি নিজে বুঝে যাবা যে এই প্রশ্নে আমার হচ্ছে অন্তত 60 কারেক্ট করা লাগবে, অন্তত 55 কারেক্ট করা লাগবে। ঠিক আছে? তাহলে এক্সাম হল স্ট্র্যাটেজি কি বললাম, আমাকে 100টা প্রশ্ন দেখা লাগবে। এটা এত সোজা না যত সোজা ভাবতেছো। তাই এইটাকে কিন্তু বারবার বলতেছি যে পরীক্ষার হলে 100টা প্রশ্ন পড়বা। ঠিক আছে? এবং একটা সিঙ্গেল থিওরি প্রশ্ন তুমি বাদ রাখবা না। একটা সিঙ্গেল থিওরি প্রশ্ন যেন তোমার না দেখা থাকে। ঠিক আছে? এরকম যেন না হয় যে আমি ওই থিওরি প্রশ্নটা পারতাম ভাই, কিন্তু আমি প্রশ্নটা না দেখতেই পারি নাই, আমার টাইম চলে গেছে, আমি ম্যাথ করতে করতে এত ব্যস্ত হয়ে গেছি যে আমার টাইম চলে গেছে। ঠিক আছে? এরকম যেন না হয়। ঠিক আছে? এন্ড এক্সাম হল স্ট্র্যাটেজিতে পিলিতে দেখবা অনেকে ক্যালকুলেটর দিয়েই চান্স পেয়ে গেছে, ক্যালকুলেটর দিয়েই চান্স পেয়ে গেছে। কারণ ও দেখা যাবে ক্যালকুলেটর দিয়ে 15 থেকে 20টা এমসিকিউ বা 10 থেকে 15টা এমসিকিউ সলভ করে ফেলছে। যখন ও ক্যালকুলেটর দিয়েই ম্যাথ করে 10 থেকে 15টা এমসিকিউ সলভ করে ফেলবে, তখন ওর লাগবে কত আর সেফ জোন যাইতে বা কাট মার্ক যাইতে আর 40-45 বা আর 40। কথা বুঝতে পারছো? সো ক্যালকুলেটর চালানোতে তোমাকে পারদর্শী হইতে হবে। এবং এই জন্য কিন্তু ইউটিউবে খুবই ভালো ভালো প্লেলিস্ট আছে ক্যালকুলেটর হ্যাকসে। আমাদের রাকিবুল ভাইয়ের প্লেলিস্ট আছে, তোমার হচ্ছে সেও বইটা তোমরা খুব ভালো মতো জন্য ম্যাথ পড়ায়। সো ভাইয়ার তোমার হচ্ছে ক্যালকুলেটরের হ্যাকস যে প্লেলিস্টটা, সেটা আমি নিজেও করছি এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করতেছি যে ওইটা করো। ক্যালকুলেটর তোমাকে অবশ্যই পারদর্শী হইতে হবে। এবং এক্সাম হলে অবশ্যই তুমি যেটা করবা, অবশ্যই চেষ্টা করবা 2টা ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, 2টা ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য। তুমি জানো না যে ভাই তোমার ভাগ্যে আল্লাহ তাআলা কি রাখছে। তুমি অনেক ভালো, তোমার 2 বছরের ক্যালকুলেটর সারা জীবন প্রত্যেকদিন তোমাকে সাপোর্ট দিছে, ওই দিন পরীক্ষার হলে গিয়ে বন্ধ হয়ে গেল, কি করবা বলো, কি করবা? এবং ক্যালকুলেটর হিসেবে আমি সাজেস্ট করি যে তুমি হচ্ছে ইএক্স, তোমার হচ্ছে যেই 991 আছে সেটা নিয়ে যেতে পারো। এন্ড এটা তো এখন বাজারে পাওয়া যায় না, এটা যদি না থাকে তাহলে তোমার যে ES991 আছে, বাকি যা আছে এরকম 2টা ক্যালকুলেটর তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নাই। বাট ইএক্স হইলে ভালো, কারণ হচ্ছে ইএক্স দিয়ে যে তোমরা জানো চতুর্ঘাত গুলো সমাধান করা যায়, একটু ফাস্ট সলভ করা যায় আননোন গুলা, তাই না? সো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে ওভারঅল দেখো, ফার্স্টে কি বললাম যে ভাইয়া তোমাকে এখন কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করতে হবে, বুয়েটের যেটা সেটা। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এতদিন পড়ছো, কনসেপ্ট বুক এতদিন পড়ছো, সেগুলোকে বারবার একটু উল্টাপাল্টা রিভাইজ দিবা, প্রত্যেকটা টাইপ দেখবা, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা টাইপ অবশ্যই দেখবা, কারণ ম্যাথের টাইপই তুমি ভুলবা। ঠিক আছে? যে এটা ওই টাইপের ম্যাথ, এগুলো ভুলে যাবা। আর কেমিস্ট্রি ক্ষেত্রে কি বললাম, যেভাবেই পারো থিওরিটিক্যাল প্রশ্নগুলো পড়ো, বইয়ের দেখানো লাইনগুলো একটু দেখো, কনসেপ্ট বুক থেকে যে থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখো। ঠিক আছে? এরপর আসা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। এক্সাম হলে 5 মিনিট আগে প্রশ্ন দিবে, ওই 5 মিনিটে খুবই ঠান্ডা মাথায় যা যা ফিল আপ করা দরকার তাই ফিল আপ করবে। প্রশ্ন দেখার দিকে আগে দৌড় দিও না, তোমার সবকিছু কমপ্লিট হয়েছে, এবার তুমি এক্সামটা শুরু করো। এক্সাম শুরু করার ক্ষেত্রে তুমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এর মধ্যে যেটা ভালো পারো সেটা দিতে পারো। অথবা ভাইয়া যেটা বললাম যে যেহেতু আমাদের কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, সব থেকে বেশি আসবে, তাই তুমি কেমিস্ট্রি দিয়েও শুরু করতে পারো। কারণ তখন ওই 33টা প্রশ্নের মধ্যে যখন 20 থেকে 22টা কারেক্ট হয়ে যাবে কম সময়ের মধ্যে 10 থেকে 12 মিনিটে, তখন তোমার কনফিডেন্স আসবে যে অলরেডি 20 পেয়ে গেছি 10 থেকে 12 মিনিটে, এখন সময় আছে 40 মিনিট, আমাকে পাইতে হবে আর 40 বা আর 35। কথা বুঝতে পারছো? এই কনফিডেন্সটা আসবে কখন আসবে? যখন তুমি ওই যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেখে ফেলবা। বা তুমি ফিজিক্সে ভালো, ফিজিক্স দিয়ে শুরু করলা, 20 মিনিটের মধ্যে ফিজিক্সের তোমার হচ্ছে 22-25টা কারেক্ট করে ফেললা, দেখবা কনফিডেন্স চলে আসছে। সো পারা জিনিসটাই আমরা আগে দিতে বলি, এজন্যই কনফিডেন্স আসার জন্য। এখন এমন একটা সাবজেক্ট দিয়ে শুরু করলা যেটা পারো না, তুমি কেমিস্ট্রি উইক, বাট ভাইয়ের কথা শুনে অ্যান্সার করা শুরু করলা, ওকে, দেন তুমি হচ্ছে দেখলা যে অ্যান্সারই করতে পারতেছো না, কনফিডেন্স শেষ, ওইখানে এক্সাম শেষ, তারপরে তুমি আমার এসে গালি দিও। আমি কিন্তু 2টা অপশনই তোমার জন্য রাখছি, তোমার জন্য যেটা বেস্ট সেটা করো। অথবা তুমি যে এখন বাসায় বসে বসে পরীক্ষা দাও, 1টা 2টা পরীক্ষা দিয়ে দেখো যে তুমি কোনটা ভালো অ্যান্সার করতে পারতেছো, দেন তুমি ডিসাইড করবা যে তুমি পিলিতে গিয়ে কি করবা। ঠিক আছে? এন্ড এক্সাম হল আরেকটা জিনিস যে সবগুলা প্রশ্ন একবার হইলেও যেন তোমার দেখা থাকে, কোনোভাবেই এই জিনিসটা বলা যাবে না। আর ক্যালকুলেটর ইউজ করাটা শিখতে হবে। কাটমার্কের ক্ষেত্রে 50 প্লাস মাইনাস থাকে, আর সেফ হচ্ছে 60 প্লাস মাইনাস। তুমি 60টা প্লাস মাইনাস কারেক্ট করে দিয়ে আসতে পারলে তোমার কোনো ভাইকে মেসেজ দেওয়ার দরকার নাই, তুমি রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিবা। আর আরেকটা জিনিস যে ভাইয়া কাটমার্কের বিষয়টা তো বুঝলাম, সো এখানে কি নেগেটিভ মার্কিং আছে কিনা, নেগেটিভ মার্কিং। সো বুয়েটের যে নোটিশ সেখানে দেখছো যে নেগেটিভ মার্কিং জিনিসটা লেখা থাকে, বাট অনেকে বলে যে উনি আর কি যে তোমার ধর হচ্ছে মানে মোটামুটি এক্সপিরিয়েন্স থেকে দেখা গেছে যে
মাঝে মধ্যে নাকি করে না আবার করে এরকম। সো এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই, তুমি নেগেটিভ মার্কিং ধরে এক্সাম দিবা, যে আমি যদি ভুল করি তাহলে আমার 0.25 কাটা যাবে, এটা ধরে এক্সাম দিবা। ওই যে কোনো বড় ভাই বলছে যে নেগেটিভ মার্কিং কাটা যাবে না, ওইটা ধরে তুমি এক্সাম দিবা না, তুমি তোমার দিক থেকে নেগেটিভ ধরে তোমার হচ্ছে পরীক্ষাটা দিবা, যে আমি কোনোভাবে ভুল করবো না, আমি 60টা প্লাস মাইনাস কারেক্ট করে দিয়ে আসবো, কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসবো, এবং আমি রিটেন পরীক্ষার জন্য টিকবো, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বুয়েটের এক্সাম প্রিলি পরীক্ষার যে কমপ্লিট গাইডলাইন সেইটা। এবং লাস্টলি একটা কথা বলবো, এবং এই কথাটাই তোমরা একটু মাথায় রেখো, তুমি যদি এতদিন ঠিকভাবে পড়ে থাকো, তোমার পারা যে কয়টা এমসিকিউ আছে সেই পারা এমসিকিউ গুলা তুমি যখন 100টা এমসিকিউ দেখবা, সেখান থেকে পারা এমসিকিউ গুলা দিতে পারলেই তুমি প্রিলি টিকবা। শেষ, এটা আমার লাস্ট কথা ছিল, যে তুমি তোমার পারা এমসিকিউ গুলা যদি দিতে পারো ভাই এক্সাম হলে, কোন রকমের যদি তুমি হচ্ছে উল্টাপাল্টা কাজ পরীক্ষা না করো, পারা জিনিসগুলো খালি যদি দিয়ে আসতে পারো, তাহলে তুমি টিকবা। আর নাইলে তোমার এসে কমেন্ট করা লাগবে যে ভাই পারা জিনিস ছিল, সোজা জিনিস ছিল, আমি দিতে পারিনি, আমি চান্স পাইনি, অথচ আমি সবগুলোই কিন্তু পারতাম। সো এই ভুলটা যেন না হয়, এই আফসোসটা যেন সারা জীবন তোমাকে না পড়ায়, সেই শুভকামনা তোমাদের সবার জন্য রইল। তাহলে সবার সাথে আবারও তোমার হচ্ছে দেখা হবে বুয়েট প্রিলি পরীক্ষার পর রিটেন পরীক্ষার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।